ঠিক সকাল ৯টা নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, আর সেই নির্দেশে ৩ ঘন্টার মধ্যেই গতকাল অ্যাকশন, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তিলজলায় বেআইনি বহুতল ভাঙল প্রশাসন এবং বুধবার ঠিক ৫টা ৫৮ সন্ধে এই বহুতল ভাঙার কাজ শুরু হয় এবং আগেই বহুতলটির জল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মঙ্গলবার তিলজলার এই যে বহুতলের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এই বহুতলে আগুন লাগে এবং সেই আগুনে দুজনের মৃত্যু হয়, ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ এবং অ্যাকশনে রাজ্য সরকার। আর মঙ্গলবার তিলজলার বহুতলে কারখানায় আগুন, আজও ভাঙা হবে বহুতলের বাকি অংশ। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এই বহুতলেই আগুন লেগেছিল, দুজনের মৃত্যু এবং ৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার ঠিক ৫টা ৫৮ এই বহুতল ভাঙার কাজ শুরু হয় এবং শুধুমাত্র এই বহুতল নয়, বহুতলের পাশেও একটি বহুতল ভাঙা হবে যেমনটা আমরা জানতে পেরেছি। এবং যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ এবং অ্যাকশনে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ৩ ঘন্টার মধ্যেই অ্যাকশনে সরকার, অর্থাৎ প্রশাসন। এই ভাঙার একদিকে আমরা দেখতে পাচ্ছি আর্থ মুভার দিয়ে ভাঙা হচ্ছে এবং ম্যানুয়ালও ভাঙা হচ্ছে। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, গতকাল সন্ধে আমরা দেখেছিলাম যে এই বহুতল বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু হয় এবং আজও বাকি অংশ, বহুতলের বাকি অংশ ভাঙা হবে। এই মুহূর্তে ছবিটা যেমন দেখতে চাইবো তেমনই জানতে চাইবো যে গতকালের পর আজও এই মুহূর্তের ছবিটা। দেখো তমশ্রী, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ৩ ঘন্টার মধ্যে দেখা গিয়েছিল যে আত্মভার মেশিন এনে তা কিন্তু ভাঙার কাজ চলছিল। যেটা দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে যে ছবিটা, সকাল থেকে দুপাশে যেমনটা নিরাপত্তা ছিল, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা, একই সঙ্গে কলকাতা পুলিশের নিরাপত্তা তা কিন্তু রয়েছে। পাশাপাশি যে বিল্ডিং গতকাল ভাঙার কাজ শুরু হয়েছিল, অর্থাৎ প্রথম বিল্ডিংটি, তার পাশের যে বিল্ডিং রয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেখানকার যারা বাসিন্দা তাদের কিন্তু জিনিসপত্র নিয়ে চলে যেতে বলা হয়েছে। এক রাতের সময় দেওয়া হয়েছিল। তারা তাদের যা যা জিনিসপত্র, আলমারি থেকে আরম্ভ করে আরও বিভিন্ন কিছু যা ঘরে থাকে, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু তারা তুলছেন এবং তারা নিয়ে চলে যাচ্ছেন। এবং তারা কোথায় যাবেন তারা কিন্তু জানেন না। পরবর্তী ক্ষেত্রে তাদের থেকে জানা গেল যে হাইকোর্টেও গিয়েছেন কিছু জন। এবার যে বিষয়টা সেটা দেখা যাচ্ছে যে আমরা জেনেছিলাম যে ঠিক 10টা থেকে আবারও কিন্তু আর্থমুভার মেশিন আসবে, আবারও কিন্তু ভাঙার কাজ শুরু হবে। যদিও এখন পর্যন্ত এই আর্থমুভার মেশিনে দেখা পাওয়া যায়নি, এখনও 10টা বাজেওনি, যদিও এখনও 9টা ঘড়ির কাঁটা। যে বিষয়টা যে এখনও কিন্তু নিরাপত্তা একেবারে টান করে রাখা রয়েছে, অর্থাৎ বলা চলে যে এই যে এলাকা, পুরো এলাকাটা কিন্তু এই মুহূর্তে একদম সচল। যে দোকানগুলো খোলার কথা ছিল সেই দোকান কিন্তু ইতিমধ্যে খোলাও হয়েছে, যেটা দেখা গিয়েছিল। কালকে বিকেল থেকে এই সমস্ত দোকান কিন্তু এখানে বন্ধ ছিল, কিন্তু সকালবেলায় একদম সচল রয়েছে এই পুরো এলাকা, যেখানে দোকান পোশাক সব খোলা রয়েছে। এবং একই দিকে নিরাপত্তা রক্ষী কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু রয়েছেন, মহিলা কেন্দ্রীয় বাহিনী এবং পুরুষ কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘিঞ্জি গলিগুলো ছিল সেখানে ব্যারিকেড করে কলকাতা পুলিশের নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তা কিন্তু একদম একইভাবেই রাখা হয়েছে। তমশ্রী, বেশ। এবং গতকাল দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই যে বহুতল সম্পূর্ণ বেআইনি, কারণ এই বহুতলের কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। তিলজলা পিএসে যে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে 2 জন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন, কালকেই আমরা 4টি দপ্তরের সমন্বয়ে একটি কমিটি করেছিলাম। কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য। পৌর নগর উন্নয়ন সচিব
সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে, এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। তিলজলা অগ্নিকাণ্ডে আরো কড়া পদক্ষেপ, সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি, দমকলের ওসি গৌতম দাসকে সাসপেন্ড, গাফিলতির অভিযোগে সাসপেন্ড গৌতম দাস। বিভাগীয় তদন্তের নির্দেশ দিল দমকল, 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে পদক্ষেপ। তৃণমূল আমলে হাওড়ার শিবপুরের ত্রাস শামীম আহমেদ, প্রতিবাদীকে মার, তোলাবাজি, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রাখা। এবার সেই ভয় আউট, ভরসাইন। তৃণমূল নেতা শামীম আহমেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে শিবপুর। इसका सजा तेरे को मिलेगा, जरूर मिलेगा। अभी कुछ नहीं मिला है, अभी तो बाकी है। देखो भोजपुरी में कहावत है ना, अभी तो झाकी है, बहुत कुछ बाकी है। याद रखेगा, अभी बहुत कुछ बाकी है, तू इंतजार कर। এই ভিডিওটি 2025 সালের। যিনি হুমকি দিচ্ছেন তিনি শামীম আহমেদ, তৃণমূল আমলে হাওড়ার শিবপুরের ত্রাস। এই তৃণমূল নেতার বাড়িতেই মিলেছে সুড়ঙ্গের হদিশ, আর সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর, ঘরগুলি বিলাসবহুল কোটি টাকার আসবাবে ঠাসা। তৃণমূল নেতা শামীম আহমেদের বিরুদ্ধে এলাকায় ভুরি ভুরি অভিযোগ। এত ভয় কেউ ওই পাড়াতে ভয়ের মধ্যে সব আছে, ঠিক আছে। और वहाँ का जो माहौल है गुंडागर्दी का माहौल बना के रखा है शमीम अहमद बड़े। এটা শামীম আহমেদের পার্টি অফিস। অভিযোগ সরকারি জমি দখল করে তৈরি করা। 2025 সালের 8ই নভেম্বর এই পার্টি অফিসের সামনে বসে মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন বাঁকড়ার স্কুল শিক্ষক রাঘিব মেহবুব। সেই রাতেই পার্টি অফিসের সামনে শিক্ষককে বেধড়ক মারধর করে শামীমের দলবল। গুরুতর জখম হন প্রতিবাদী স্কুল শিক্ষক। শিবপুর থানায় গিয়ে অভিযোগ জানায় আক্রান্ত শিক্ষকের পরিবার। অভিযোগ, এরপরে শিক্ষকের বাড়ির সামনে দলবল নিয়ে গিয়ে হুমকি দেন শামীম। इसका सजा तेरे को मिलेगा, जरूर मिलेगा। अभी कुछ नहीं मिला है, अभी तो बाकी है। देखो भोजपुरी में कहावत है ना, अभी तो झाकी है, बहुत कुछ बाकी है। याद रखेगा, अभी बहुत कुछ बाकी है, तू इंतजार कर। এত কিছুর পরেও শামীমের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। 6-7 জন মিলে মদ খাচ্ছিল, গালাগালি করছিল। দাদা বললো গালাগালি কেন করছিস তোরা? দাদা আমার একটা স্কুল মাস্টার। ওরা দাদাকে যেভাবে মেরেছে, দড়ি দিয়ে 1.5 ঘন্টা মেরেছে ওনাকে। 30 দিন হসপিটালে দৌড়াদৌড়ি করেছে। 1 মাস হাওড়া হসপিটালে অ্যাডমিট ছিলেন, আর 2 মাস প্রাইভেটে করলাম। থানায় যখন জানাই, বড়বাবু বলেন कि तुम कौन सा पार्टी करता है? खाली बोलते तो धैर्य रखो, तुम धैर्य रखो साकिब बाबू, আমাদের প্রসেস চলছে। সব সময় দাদাগিরি। দাদা কন্ডিশন দেখুন, এখন তো মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছে। এভাবে মেরেছে, পুরো মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছে। 1.5 ঘন্টা মেরেছে পার্টি অফিসে রেখে। পুলিশ সবাই জানে, সিসি ক্যামেরা লাগানো আছে ওখানে। তৃণমূল নেতা শামীম আহমেদের এত দাপট কিভাবে? 2011 আগে হাওড়ার একটি শপিং মলে কাজ করতেন, মাস মাইনে পেতেন 3,500 টাকা। সেখান থেকে এমন প্রতিপত্তি। স্থানীয়দের দাবি, 2011 সালে রাজ্যে পালা বদল হতেই শামীমের দিন বদলের শুরু। 2011 সাল থেকে তৃণমূল নেতাদের সঙ্গে ওঠা বসা। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ রায় ঘনিষ্ঠ শামীম আহমেদ। আমার ঘনিষ্ঠ মধ্যহাওড়ার সমস্ত মানুষ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক ইটস ওন কোর্স, পুলিশ উইল টেক অ্যাকশন। 2011 পর থেকে বেশ কয়েক বছর হাওড়া পুরসভার 36 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন শামীম আহমেদ। 2013 থেকে 2018 পর্যন্ত 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন শামীমের স্ত্রী শামীমা বানো। 2011 সাল থেকেই শামীম আহমেদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে। তোলাবাজি, জমি ফ্ল্যাট দখল করার মতো নানা অভিযোগ শিবপুরের এই তৃণমূল নেতার বিরুদ্ধে। কয়েক বছর আগে শিবপুর থানা ভাঙচুর করে গ্রেপ্তার হন শামীম।
2021 সালে রামনবমীর মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা শামীম আহমেদকে, পরে ছাড়া পেয়ে যান। যত দিন গেছে ততই বেড়েছে শামীমের ক্ষমতা, ঔদ্ধত্য, অত্যাচার। ভোটের ফল বেরোনোর পর গত 7ই মে শিবপুরে বোমাবাজি হয়। এই ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শামীমের দিকে। 9ই মে শামীমের বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। তখনই মেলে বাড়ির ভিতরে সুড়ঙ্গের হদিশ। সেই সুড়ঙ্গের মধ্যে একের পর এক আলিশান ঘরগুলির ঠাসা দামি দামি আসবাবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। গঙ্গাসাগর মেলা, তাই মুড়িগঙ্গায় ড্রেজিং করে বালি তোলে সরকার, আর সেই সাদা বালি বিক্রি, কোটি কোটি টাকার অবৈধ কারবার। রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলছে কাকদ্বীপ। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর প্রতি বছর জমজমাট মেলা। কাকদ্বীপ থেকে মুড়িগঙ্গা নদী পেরিয়ে গঙ্গাসাগর মেলা। মেলার আগে নদীতে ড্রেজিং করত রাজ্য সরকার। নদী থেকে প্রচুর পরিমাণে সাদা বালি তুলে জমা করা হতো কাকদ্বীপের লট নম্বর 8-এর উপকূলে। এই বালি টেন্ডার করে নিয়ে যাওয়ার কথা সরকারের। স্থানীয়দের অভিযোগ, এতদিন সেসব কিছুই হয়নি, নদীর বালি গিয়েছে অন্য পথে। নদী পাড়ে চলেছে দেদার তোলাবাজি। স্থানীয় তৃণমূল বিধায়ক এবং তাদের নেতাদের পকেট ভরিয়ে বালি নিয়ে যেতেন তৃণমূলের নেতারা। সেই সাদা বালি বিক্রি করা হয়েছে চড়া দামে। এ নিয়ে এখন ক্ষোভ উগরে দিচ্ছে কাকদ্বীপ। তাদের নিশানায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক মন্টুরাম পাখিরা। সাদা বালি সরকার পেত 1 টাকা 10 পয়সা করে পার ফুট, 90 পয়সা নিত থানা, আর 1 টাকা নবান্ন নিত, 1 টাকা 10 পয়সা। তারপরে পাঠিয়েছে বালি বিক্রি বাইরে চলে যেত। ওরা একজন 2-10 কোটি টাকার মালিক, তৃণমূলের লোক। মন্টুর ফেবার লোক। হ্যাঁ, বিধায়কের লোক। হ্যাঁ, প্রাক্তন বিধায়ক। তো ওরাই তো কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বেরিয়ে গেছে। একজন ঘর করছে 1-1.5 কোটি টাকা করে। এবং জায়গা কিনেছে। মন্টুবাবু অনেকবার জানিয়েছি, মন্টুবাবু তার সুরাহা করেনি। তৃণমূলের শক্তগড় দক্ষিণ 24 পরগনা, সেখানকার কাকদ্বীপেও এবার পদ্মের চাষ। 2011 সাল থেকে কাকদ্বীপের বিধায়ক ছিলেন তৃণমূলের মন্টুরাম পাখিরা। তাকে হারিয়ে এবার পদ্ম ফুটিয়েছেন বিজেপির দীপঙ্কর জানা। এরপরেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কাকদ্বীপের বাসিন্দারা। এই বালিটা তৃণমূলের বড় বড় মাথা, তারা তোলাবাজি করে খায়, যেরকম কমল ভিয়া, মোনাঘরা, তারপরে দেবা। আর এই টাকাটা ভাগ যেত মন্টুবাবুর কাছে। 100 ফুট বালি 1300 টাকা। গরিব মানুষ গেলে এরা বালি দিতে চাইতো না, সব বড় বড় কোম্পানিকে বেশি দিয়ে দিত। পুকুর ভরা বেশি, আমাদের বেশি পুকুরটা ভরাট করেছে এরা। বিএলআরও এবং এসডিএলআরও এদেরকে প্রথম নোটিশ করা হবে। তারা বলবে কারা ওখানে পঞ্চায়েতের প্রধান যিনি আছেন, প্রধান সাহেবা, তাকেও ধরা হবে। কাউকে ছাড় নেই। বালি খাদানের টাকা কার কার কাছে গিয়েছে, এখান থেকে জাহাঙ্গীরের কাছে টাকা যেত, সে খবরও আমাদের কাছে আছে। সে জাহাঙ্গীরকেও ধরা হবে, আর যারা এখান থেকে টাকা পাঠাতো টাকা তুলে তাদেরকেও ধরা হবে। কোনো বালি খাদানের টাকা যারা মেরেছে 1 টাকাও নিস্তার দেবো না। চুরি জোচ্চুরি যা যা করেছে বিগত দিনে তৃণমূল সরকারের নেতারা, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করা হবে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। 1 জুন থেকে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার, যেখানে মহিলারা মাসিক 3000 টাকা করে পাবেন। অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে আবেদনের প্রক্রিয়া অত্যন্ত সরল করাই লক্ষ্য জানালেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ট্রাইব্যুনালে বিচারাধীনেও অন্নপূর্ণা ভান্ডার পাবেন আশ্বাস সরকারের। অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে, যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে চাই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের গ্রেফতারি। শিক্ষক দুর্নীতিতে ধৃত কৌশিক ঘোষ, মিহির সাহা বীরভূমের শান্তিনিকেতন থেকে গ্রেফতার করা হয়েছে কৌশিক ঘোষকে, আর সাঁইথিয়া থেকে গ্রেফতার মিহির চন্দ্র সাহা। জানাবে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব,
দেখো, এই শিক্ষক দুর্নীতি কাণ্ডে বড়োয়া থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন কৌশিক ঘোষ এবং মিহির শাহ। মিহির শাহকে বীরভূমের সাঁইথিয়া এলাকা থেকে এবং কৌশিক ঘোষকে তোমার বড়োয়া এলাকা থেকে তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এই কৌশিক ঘোষকে কিন্তু আগে সিবিআইও গ্রেপ্তার করেছিল, তারপর সে জামিনে ছাড়া পেয়েছিল। কিন্তু একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে। আমরা জানি বড়োয়ার যে প্রাক্তন বিধায়ক জীবন শাহ, সে কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত তোমার জেলে রয়েছে এবং তাদেরই সার্ভে ধরে কাজ করতো এই দুইজন, এবং এদের নামে তোরা একাধিক এবার এই দুজনকে গ্রেফতার করলো। বেশ। নজরে বাংলা, এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে। প্রথমে দক্ষিণবঙ্গের আপডেট দেব। বাড়বে গরম, কমবে ঝড় বৃষ্টি, চড়বে পারদ। শুক্রবার থেকে মঙ্গলবার শুষ্ক আবহাওয়া আরো জানাবে আমার সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে এবং গরম বাড়বে, ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। তবে আজও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলায় যেমন রয়েছে, এই দুই জেলায় হালকা মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও যে একেবারেই ঝড় বৃষ্টি হবে না এমনটা নয়। স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। কিন্তু যে সমস্যাটা বাড়বে সেটা হচ্ছে গরম এবং অস্বস্তি। আগামী 4-5 দিনে অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তাই অস্বস্তিও ক্রমশ বাড়বে। এবং একই সঙ্গে এই গরম অস্বস্তির সঙ্গে ফিল লাইক টেম্পারেচার, অর্থাৎ যে তাপমাত্রা থাকবে তার থেকেও বেশি তাপমাত্রা অনুভূত হবে, অর্থাৎ ফিল লাইক টেম্পারেচার বাড়বে। এর ফলে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন, আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরো কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তমস্তি। বেশ, উত্তরবঙ্গের দিকেও নজর রাখতে হবে। উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ, শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের আপডেট দিলে এবার একটু উত্তরবঙ্গের আপডেটও জানতে চাইবো। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? উত্তরবঙ্গের আপডেট দেবো আপনাদের। উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ, শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। আরো আপডেট দেবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে চলবে শনিবার পর্যন্ত, এবং এই যে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে সব জেলাতে নয়, মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মালদা থেকে দার্জিলিং পর্যন্ত সব জেলাতেই শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবারের পর থেকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। এমন। বেশ।